দর্শক, এরই মাঝে গত ১ বছর ১২-১৪ মাস ধরে আমরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ধরনের কল রেকর্ড, অডিও রেকর্ড, যেগুলো তিনি ফোনে কথা বলেছেন, সেই ফোন রেকর্ডগুলো ফাঁস হতে দেখেছি। বিভিন্ন নেতার সঙ্গে, বিভিন্ন সাবেক মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কি কথা বলেছেন সেই ফোন রেকর্ডও আমরা ফাঁস হতে দেখেছি। একের পর এক যখন ফোন রেকর্ড ফাঁস হচ্ছিল, তখন বারবার প্রশ্ন জাগছিল যে এই ফোন রেকর্ডগুলো কোথা থেকে এলো, এই ফোন রেকর্ডগুলো কারা সংগ্রহ করলো, এই ফোন রেকর্ডগুলো রেকর্ড করলো কারা। এই প্রশ্নগুলোর সমাধান এতদিন পর্যন্ত অথেন্টিক কোনো সোর্সে পাওয়া যাচ্ছিল না। অতঃপর সেই সমাধানটা পাওয়া গেছে। এবার নিশ্চিত করে জানা গেল শেখ হাসিনার ফোন রেকর্ড কোথা থেকে আসছে, এবং সেই সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি করা হলো যে শেখ হাসিনার সমস্ত ফোন রেকর্ড অথেন্টিক, এটা কোনোভাবেই ভুয়া না এবং এআই দিয়ে তৈরিও না। একটু বোঝার চেষ্টা করি চলুন এই ভিডিওতে, শেখ হাসিনার ফোন রেকর্ডগুলো কোথা থেকে আসলো, কারা এই কলগুলো রেকর্ড করলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফাঁস হওয়া যে ফোন কল রেকর্ড, সেই ফোন কল রেকর্ডগুলো কোথা থেকে আসছে, অবশেষে সেটা নিশ্চিত হওয়া গেল। কি বলছে ইত্তেফাকের এই রিপোর্টটা বেশ চমকপ্রদ রিপোর্ট। ইত্তেফাক তাদের শিরোনামে বলছে, শেখ হাসিনার ফোনালাপ গোপনে রেকর্ড করে এনটিএমসি। কারা এই এনটিএমসি একটু বোঝার চেষ্টা করি চলুন। রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এনটিএমসির ফুল ভার্সন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার নিজেই। প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিরোধী মতের ব্যক্তিদের ফোনে আড়ি পাতা হতো। সেই সংস্থাই পরবর্তীতে আড়ি পেতেছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের ফোন আলাপে, এবং সেই ঘটনাটা তারা ঘটিয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে। শেখ হাসিনার তৈরি করা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা শেখ হাসিনার ফোন কল ট্র্যাপ করেছিল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে শেখ হাসিনা বিশ্বাসযোগ্য মনে করে, বিশ্বস্ত মনে করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাদেরকে বসিয়েছিলেন সেটা একের পর এক এখন ফাঁস হচ্ছে। এসব কল রেকর্ডে উঠে এসেছে জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতাকে দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া শেখ হাসিনার নানা রকমের দিক নির্দেশনা। সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস.এম. মাসুদ কামালের সঙ্গে ফোনালাপে এসব নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। আমরা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফোনালাপও ফাঁস হতে দেখেছি। জুলাই আন্দোলনের সময় এই তিনজনের সঙ্গে, যে তিনজন প্রথমে বললাম, তিনজনের সঙ্গে করা শেখ হাসিনার ফোনালাপগুলো গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি। যখন রেকর্ড করেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তার মানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীনই তার ক্ষমতার বলয়কে কেন্দ্র করে যত শক্তিশালী সার্কেল তৈরি হয়েছিল, যতগুলো স্টেক হোল্ডার তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা জায়গাতেই শেখ হাসিনা তার নিজের অজান্তেই তার শত্রুপক্ষের লোকদের বসিয়ে রেখেছিলেন, যার খেসারত পরবর্তীতে তাকে দিতে হয়েছে, যেটা এই ক্ষেত্রেও হলো। তার তৈরি করা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তিনি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই তার ফোন কল ট্র্যাপ করে সেই কলগুলো রেকর্ড করে রেখেছিল, এবং সেই রেকর্ড করা কলগুলো এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, তখন এই সরকারের প্রসিকিউশনের কাছে সেই প্রতিষ্ঠান থেকে কলগুলো সরবরাহ করা হয়েছে, এবং প্রসিকিউশন থেকেই এই কলগুলো ফাঁস করা হয়েছে একের পর এক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকালকে এমন তথ্য প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেই, অর্থাৎ তিনি নিজেই বলেছেন যে ওই প্রতিষ্ঠান থেকেই এই ফোন কল রেকর্ডগুলো আমরা পেয়েছি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় 4র্থ দিনের যুক্তিতর্কে অংশগ্রহণ করতে গিয়েই তিনি এই কথা বলেছেন। এখানে অনেক ব্যাপার রয়েছে। সেখানে তিনি দাবি করেছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকেই যেহেতু কল রেকর্ডগুলো সংগ্রহ করা হয়েছে এবং কলগুলো রেকর্ড করেছে যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই, সেহেতু এর অথেন্টিক ব্যাপার নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই, এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করার জায়গা নেই। এটা শতভাগ গ্রহণযোগ্য এবং আদালত এটা আমলে নিতে পারেন, আদালত আমলে নেবেন। কিন্তু আদালত ফোন রেকর্ড, ফেসবুকের মেসেঞ্জারে আলাপ, হোয়াটসঅ্যাপের চ্যাট, এগুলো আদৌ গ্রহণ করেন কিনা আলামত হিসেবে সেটা একটা বড় আইনি ব্যাপার। যাই হোক, সেই আইনি আলোচনায় যেতে চাই না, কারণ আমি নিজে আইনজ্ঞ নই। আইনজ্ঞরা বিভিন্ন সময়ে বলেন যে এগুলো আদালত আমলে নিতে হলে এগুলোর যে পর্যায়ের ফরেনসিক টেস্ট, যত পর্যায়ের ফরেনসিক টেস্ট লাগে এবং গ্রহণযোগ্যতা যাচাই করা লাগে, সেটা খুবই কষ্টসাধ্য কয়েকটা পর্যায়। সেগুলো অতিক্রম করে আদালতের এগুলো আমলে নেওয়াটা খুব কঠিন। কিন্তু সেটা আলোচনার বিষয় নয়, আদালত আমলে নিল কি নিল না। আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনা নিজে যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই প্রতিষ্ঠানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন, এই আন্দোলন চলাকালীন শেখ হাসিনার যত সব ফোন কল, সেই ফোন কলগুলো তারা গোপনে রেকর্ড করেছিল। এখন বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে তার বলয়ের মধ্যে তার শত্রুরা বসবাস করত এবং সেই শত্রুদের বসবাস করার সুযোগ তিনি হয়তো প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে যেভাবেই হোক করে দিয়েছিলেন, কিংবা তিনি এমন একটা সার্কেলে আবদ্ধ হয়ে গিয়েছিলেন যে সার্কেল অতিক্রম করে তার কাছে অনেক সঠিক তথ্য যেত না, এবং সেই সার্কেল অতিক্রম করে তিনিও অনেক সঠিক তথ্যের কাছে, অনেক অথেন্টিক জায়গায় তিনিও পৌঁছতে পারতেন না, যে বলয়টা তাকে ঘিরে রেখেছিল। আর সেই বলয়টার নাম কি? সালমান এফ রহমান। এবং সালমান এফ রহমানকে কেন্দ্র করে যে কয়েকজনের বলয়ের কথা শোনা যায় শেখ হাসিনা সরকারের আমলের সময়, সেই বলয়টাই কি শেখ হাসিনার এই চরম যে কি বলবো, যে চরম যে পরিণতি, সেই পরিণতির জন্য প্রধান দায়ী? পরিণতি হয়তো তার বিভিন্ন কর্মকাণ্ড, তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো তো প্রশ্নবিদ্ধ আছে, সেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। কিন্তু তার পতনটা নিশ্চিত হয়েছে কি তাকে কেন্দ্র করে থাকা সেই বলয়ের কারণে, যে বলয়টা অনেক গোয়েন্দা তথ্যই শেখ হাসিনার কাছে পৌঁছতে পর্যন্ত দেয়নি? দর্শক, আপনার কি মনে হয়? বেশ মজার এটা একটা তথ্য। আপনার এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।